ছোটবেলায় প্রথম অঙ্ক শেখার সময় আমরা যখন প্রথম গুনতে শিখি তখন শুরু করি 1 থেকে, তারপর 2, 3, 4, 5 এরকম করে চলতে থাকে। সংখ্যাগুলো শেখা হলে তারপর আমরা বিভিন্ন জিনিস যেরকম টেবিল, চেয়ার, বই, খাতা, পেন, আম, জাম, কলা গুনতে শিখি। কিন্তু এই গণনার মধ্যে কখনো আমাদের শেখানো হয় না যে যদি কিছুই না থাকে তাহলে সেটাকে কিভাবে গুনতে হয়, সেটা আমরা পরে শিখি। গ্রিকরা, যারা নাকি সেই সময় বাকি পুরো পৃথিবীর সব সভ্যতা থেকে বিজ্ঞানী আর অঙ্কে অনেক এগিয়ে ছিল, আর রোমানরা যারা নাকি তাদের সময়কার ইঞ্জিনিয়ারিংয়ে সব থেকে উন্নত ছিল, তাদের কেউই একটা বাক্সের মধ্যে কিছু না থাকলে সেটা কিভাবে গুনতে হবে সেটা জানতো না। যদিও এই শূন্যতা বোঝানোর জন্য সংকেতের ব্যবহার অনেক প্রাচীনকাল থেকেই হয়ে আসছে, আজকের মেক্সিকোয় প্রাচীনকালের মায়া সভ্যতায় শূন্য বোঝানোর নানা পদ্ধতির কথা জানা যায়। তার অনেক পরে জ্যোতির্বিদ টলেমি তার গণনা পদ্ধতিতে অনেকটা আজকের শূন্যের মতো একটা প্রতীক ব্যবহার করতেন, কিন্তু এটার কাজ ছিল অনেকটা লিখিত ভাষায় ব্যবহার হওয়া কমার মতো। খ্রিস্টীয় 7 শতকে ভারতীয় গণিতজ্ঞ ব্রহ্মগুপ্ত প্রথম শূন্যকে সংখ্যার মতো ব্যবহার করেন এবং সেটা ব্যবহারের কিছু নিয়মও ঠিক করে দেন, যেরকম কোনো ধনাত্মক সংখ্যার সাথে শূন্যের যোগফল ধনাত্মক হবে, শূন্যের সাথে শূন্যের যোগফল শূন্যই হবে ইত্যাদি। এভাবে একটা নতুন সংখ্যার আবিষ্কার আর গণনা পদ্ধতিতে তার ব্যবহার একটা যুগান্তকারী ব্যাপার। প্রাচ্যে শূন্যর ব্যবহার প্রথম দেখা যায় ইটালিয়ান গণিতজ্ঞ ফিবোনাচির 1202 খ্রিস্টাব্দে প্রকাশিত বইতে, যার নামটা আমি উচ্চারণ করতে পারবো না, কিন্তু নামটার মানে বাংলায় করলে দাঁড়ায় গণনার বই। উত্তর আফ্রিকায় বেড়ে ওঠা এবং হিন্দু আরবিক অঙ্কশাস্ত্রে শিক্ষিত ফিবোনাচি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার সাথে সাথে অতিরিক্ত এই শূন্যের গুরুত্ব বুঝতে পেরেছিলেন। কিন্তু এই নতুন সংখ্যার প্রবর্তনের সাথে অনেক নতুন সমস্যাও দেখা দিল, যার কথা ব্রহ্মগুপ্ত আগেই বলেছিলেন। একটা নতুন জিনিস তো আবিষ্কার হয়ে গেল, কিন্তু সেটা কিভাবে কাজে লাগানো হবে সেটা সম্পর্কে তিনি তেমন কিছুই বলেননি। আর সব থেকে বড় বিষয় হলো প্রচলিত গণনা পদ্ধতির মধ্যে এই নতুন সংখ্যাকে জায়গা করে দেওয়া। কিছু কিছু ক্ষেত্রে সেটা সহজ ছিল, যেমন যোগ আর গুণের ক্ষেত্রে, কিন্তু বিয়োগ আর ভাগের সময় হিসেব অতটাও সহজ ছিল না। শূন্যের সাথে যোগ বা গুণের নিয়ম সরল। কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে সেই সংখ্যাটা অপরিবর্তিত থাকে, আবার কোনো সংখ্যার সাথে শূন্য গুণ করলে গুণফল সবসময় শূন্যই হয়। বিয়োগের ক্ষেত্রে কোনো সংখ্যার থেকে শূন্য বাদ দিলে বিয়োগফল সেই সংখ্যাটাই হয়, কিন্তু শূন্য থেকে কোনো সংখ্যা বাদ দিলে উত্তর ঋণাত্মক বা নেগেটিভ সংখ্যায় হয়। এত দূর তাও ঠিক ছিল, কিন্তু সব থেকে বেশি অসুবিধা হলো ভাগ করতে গিয়ে। আমাদেরকে যদি একটা 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের স্কেল দিয়ে বলা হয় সেটার সাহায্যে 90 সেন্টিমিটার দৈর্ঘ্য মাপতে, তাহলে আমাদের শুধু হিসেব করে দেখতে হবে যে 90 সেন্টিমিটার দৈর্ঘ্য বরাবর আমরা মোট কটা 15 সেন্টিমিটারের স্কেলকে একের পর এক রাখতে পারবো। এটার উত্তর 90কে 15 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে। এরপর সেই ভাগফলের সাথে আবার 15 গুণ করলে প্রথমে আমাদের যেই দৈর্ঘ্য মাপতে বলা হয়েছিল সেটা পেয়ে যাব। এবার আমাদের যদি বলা হয় যে শূন্যকে 15 দিয়ে ভাগ করতে, তাহলে সেটার উত্তর কি হবে? আচ্ছা, উত্তর কি হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু আমরা যদি ধরে নিই শূন্যকে 15 দিয়ে ভাগ করলে একটা উত্তর পাওয়া যাবে, তাহলে যেটা পাওয়া যাবে তার সাথে 15 গুণ করলে গুণফল আবার শূন্য হবে। কিন্তু দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের মধ্যে অন্তত একটাকে শূন্য হতেই হবে, আর যেহেতু 15 তো 15ই, আর শূন্যকে 15 দিয়ে ভাগ করলে ভাগফল শূন্যই হবে। আর শুধু 15ই নয়, শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেই ভাগফল শূন্যই হবে। এটা তাও বোঝা গেল। কিন্তু এবার যদি বলা হয় 15কে শূন্য দিয়ে ভাগ করতে, তাহলে যদি আমরা আগের মতো ধরে নিই যে এই ভাগের কোনো একটা উত্তর হবে, আর সেই উত্তরের সাথে আবার শূন্য গুণ করলে আমরা গুণফল হিসেবে আবার 15 পাবো। কিন্তু আমরা তো প্রথমেই জেনেছিলাম যে শূন্যের সাথে কোনো সংখ্যা গুণ করলে গুণফল শূন্য হবে, তাহলে এই ক্ষেত্রে উত্তর 15 কিভাবে হতে পারে? যদি আমরা ভেবেও নিই যে 15কে শূন্য দিয়ে ভাগ করলে তার উত্তর কোনো একটা নির্দিষ্ট সংখ্যা হবে, তাহলে এতদিন ধরে আমরা যেসব অঙ্ক শিখে এসেছি সেসব ভুল হয়ে যাবে। তাই গণিতজ্ঞরা ঠিক করেন যে এরকম কোনো সংখ্যা যেটা শূন্য নয় সেটাকে শূন্য দিয়ে ভাগ করলে তার ভাগফল সবসময় অসংজ্ঞায়িত থাকবে, বা বলা হবে এর উত্তরের কোনো অস্তিত্ব নেই। 12 শতকে ভারতীয় গণিতজ্ঞ ভাস্করও এটা নিয়ে ভাবনা চিন্তা করেছিলেন, আর তিনি বলেন যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল অসীম হবে, অর্থাৎ উত্তরে যেই সংখ্যাটা পাবো সেটা কত বড় হবে সেটা আমরা কল্পনাও করতে পারি না। এরকম মনে করার পেছনে কারণ হতে পারে যে আমরা কোনো সংখ্যাকে যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে থাকবো তার ভাগফল তত বড় সংখ্যা হবে। যেমন আমরা যদি 15কে 0.1 দিয়ে ভাগ করি তাহলে সেটার উত্তর হবে 150, আবার 0.01 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1500। তাই যদি কোনো সংখ্যাকে সব থেকে ছোট সংখ্যা 0 দিয়ে ভাগ করা হয় তাহলে সেটার ভাগফল সীমাহীন কোনো বড় সংখ্যাই হবে। তাহলে আমাদের এখানে আবার একটা নতুন ধারণার কথা ভাবতে হয়, অসীম বা অনন্ত সংখ্যা। সেটার কোনো শেষ নেই, আমরা যত বড় সংখ্যা কল্পনা করতে পারি তার থেকেও বড় কোনো সংখ্যা। কিন্তু এসব দিয়ে তো আমাদের গণনার ক্ষেত্রে কোনো সুবিধে হবে না। আরও একটা ভাবার মতো জিনিস হলো, যদি আমরা শূন্যকে শূন্য দিয়ে ভাগ করি তাহলে তার যদি কোনো ভাগফল হয় সেই ভাগফলের সাথে শূন্য গুণ করলে আবার শূন্য পাওয়া যায়, কিন্তু এখানে ভাগফলটা যে কোনো সংখ্যা হতে পারে, কারণ যে কোনো সংখ্যার সাথেই শূন্য গুণ করলে গুণফল শূন্যই হবে। মোটামুটি শূন্য দিয়ে ভাগ করলে কি হবে সেটা ভাবনা চিন্তা হিসেবে যথেষ্ট ইন্টারেস্টিং, কিন্তু আমাদের গণনার ক্ষেত্রে ততটাও গুরুত্বপূর্ণ নয়। এত কিছু ঝামেলা সত্ত্বেও আজকের বিজ্ঞান যতটুকু উন্নতি করেছে সেটা শূন্য ছাড়া সম্ভব হতো না। কোনো জায়গা বোঝাতে, দ্রাঘিমাংশ, তাপমাত্রা বোঝাতে, শক্তি বোঝাতে সব জায়গাতেই শূন্যের গুরুত্ব অনেক। শূন্য ছাড়া আজকে আমরা যেসব অঙ্ক করি সেগুলো সব অকেজো হয়ে পড়তো। বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি সবেতেই এর গুরুত্ব অপরিসীম। কোনো সংখ্যার আগে বা পরে শূন্য বসিয়ে আমরা সেটার মান ঠিক করে দিতে পারি,
কয়েকশো বছর ধরে এই শূন্য আমাদের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে আমরা হয়তো এটার কথা আলাদা করে ভাবিও না। কিন্তু যখন প্রথম এই শূন্য আবিষ্কার হয়েছিল তখন নিশ্চয়ই সবার এই নতুন সংখ্যার ধারণাটা খুবই অদ্ভুত লেগেছিল। কিন্তু অঙ্কের সাথে যাদের কারবার তারা প্রায়ই এরকম অনেক কিছু অদ্ভুত ধারণা দিয়ে যান যার গুরুত্ব আমরা অনেক অনেক পরে বুঝতে পারি।